রিনচেংপং পশ্চিম সিকিমের একটি ছোট্ট জনপদ রিনচেংপং। রিনচেংপং বিখ্যাত তার শতাব্দী প্রাচীন মনেস্ট্রি, ঐতিহাসিক গুরুত্ব, শান্ত নিরিবিলি পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের জন্য। আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে গতকাল এনজেপি এসে পৌঁছাই এবং সেখান থেকে একটি রিজার্ভ গাড়ি করে চলে আসি রিনচেংপংয়ে। রিনচেংপংয়ে আমরা এসে উঠেছি হোটেল প্যানোরামা হিলসে। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই আছে রিনচেংচোলিং মনেস্ট্রি। কালকে আমরা রিনচেংচোলিং মনেস্ট্রিতে গিয়েছিলাম এবং গিয়েছিলাম রবীন্দ্র স্মৃতিবনে, যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় লিখেছিলেন তাঁর বিখ্যাত কবিতা চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির। গতকালের পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা ভিডিওটি দেখেননি তাদের অনুরোধ রইল ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটির লিঙ্ক ক্লিক করে ভিডিওটি দেখে নিন। আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ রুদ্রস ট্রাভেলগ। আমি পশ্চিম এবং দক্ষিণ সিকিম ভ্রমণে বেরিয়েছি এবং এই মুহূর্তে আমি আছি পশ্চিম সিকিমের একটি ছোট্ট জনপদ রিনচেংপংয়ে। রিনচেংপংয়ে এসে আমরা উঠেছি হোটেল প্যানোরামা হিলসে। তো এই হোটেল সম্পর্কিত যাবতীয় তথ্য আমার আগের ভিডিওটিতে পেয়ে যাবেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। সকাল সকাল উঠেছিলাম যদি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায় সেই আশায়, কিন্তু চারিদিক মেঘে ঢাকা, কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া হলো না। সকাল থেকেই আকাশের মুখ ভার, একবারের জন্য এসে থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়নি। যদিও আজকের রাতটা আমরা এখানে থাকবো, কাল সকালে উঠে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেই আশা রইল। তো এখন আর বেশি দেরি করব না, চটপট ব্রেকফাস্ট টেবিলে চলে যাব এবং ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আজকের সাইট সিইংয়ের জন্য। ব্রেকফাস্টে আমাদের গরম গরম লুচি এবং ঘুগনি সার্ভ করা হয়েছে। গরম লুচি আর ঘুগনি খেতে কে না ভালোবাসে। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার চা খাচ্ছি। চা খেয়ে আমরা বেরিয়ে যাব, আমাদের গাড়ি এসে গেছে। আজকে আমরা প্রথমে যাব ছায়াতাল, তারপর রিনচেংপং সাইট সিইং। সৃজন এসে গেছে, আমরা আবার বেরিয়ে যাব। पहले हम लोग छायाताल, उसके बाद पॉइजन लेक और मोनेस्ट्री देख के फिर इधर आजिम्पा। ठीक है, चलो लेट्स स्टार्ट। আমরা এখন এসে পৌঁছেছি ছায়াতালে এবং এন্ট্রি নেব ছায়াতালের মহাত্মা সিরিজুঙ্গা পার্কে। এখানে এন্ট্রি ফি বড়দের জন্য 30 টাকা এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা করে। তো আমাদের টোটাল 190 টাকা লাগলো। এবার আমরা পার্কে এন্ট্রি করব। এখানে মহাত্মা সিরিজুঙ্গার একটি বৃহদাকার স্ট্যাচু আছে, সেটা দেখব। এই ছায়াতাল পার্ক সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি সর্বসাধারণের জন্য খোলা থাকে। আমরা এন্ট্রি গেট দিয়ে এই পার্কের ভিতরে প্রবেশ করছি। পার্কের ভিতরে প্রবেশ করেছি এবং আপনারা দেখছেন এই পিছনে কনস্ট্রাকশন হচ্ছে। এখানে কিন্তু স্কাইওয়াক তৈরি হচ্ছে। আপনারা জানেন যে স্পেলিংয়ে স্কাইওয়াক আছে এবং এখন ছায়াতালেও স্কাইওয়াকের কাজ চলছে। সিরিজুঙ্গা পার্কটি কিন্তু নিরিবিলি এবং শান্ত, তেমন খুব একটা ট্যুরিস্টের সমাগম এখানে হয় বলে মনে হয় না। একটু আগে যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা এখানে গ্লাস ব্রিজ তৈরির কাজ চলছে এবং এটি সম্পূর্ণ হয়ে গেলে এই পার্কের আকর্ষণ কিন্তু ট্যুরিস্টদের কাছে অনেক বেড়ে যাবে। এবার আপনাদের মহাত্মা সিরিজুঙ্গা সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। মহাত্মা সিরিজুঙ্গা ছিলেন একজন পণ্ডিত, ঐতিহাসিক, দার্শনিক এবং লিম্বু সম্প্রদায়ের একজন জননেতা। লিম্বু সম্প্রদায় নেপালের একটি জনজাতি, যাদের উন্নতি এবং প্রমোট করার জন্য মহাত্মা সিরিজুঙ্গা বিভিন্ন অ্যাক্টিভিটি করতেন এখানে। তো তার অ্যাক্টিভিটিতে এখানকার তিব্বতী লামাদের সাথে তার বিবাদ ঘটে এবং তিব্বতী লামারা তাকে বিষ তীর নিক্ষেপ করে হত্যা করেছিলেন। 1704 সালে মহাত্মা সিরিজুঙ্গা জন্মগ্রহণ করেছিলেন এবং 1741 সালে তার মৃত্যু হয়।
খুব অল্প সময়ের জীবনীতে তিনি বহু কাজ করেছিলেন এই লিম্বু সম্প্রদায়ের জন্য, এবং তার স্মৃতিতে এখানে তার এই মূর্তিটি তৈরি করা হয়েছে। এখান থেকে কিন্তু ভ্যালির একটা অপূর্ব ভিউ পাওয়া যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মহাত্মা সিরিজুঙ্গা স্ট্যাচু, এবং ঠিক উল্টো দিকে ছায়াতালের যে বিখ্যাত তাল সেটিকে দেখা যাচ্ছে। আমি ক্যামেরা ঘুরিয়ে জুম করে আপনাদের দেখাবো, এবং পিছন থেকে ভ্যালিরও একটা অপূর্ব ভিউ পাওয়া যাচ্ছে, আমি একটু আগে যেটা আপনাদের দেখালাম। আর আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও অপূর্ব ভিউ পাওয়া যায়, যদিও আজ আকাশ মেঘাচ্ছন্ন, তাই কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আমি জুম করে আপনাদের ছায়াতালটা দেখাচ্ছি। ছায়াতালে কিন্তু জল তেমন নেই, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে বেশিরভাগ লেকটাই শুকনো। এক কোণে অল্প কিছু পরিমাণ জল আছে, তেমন জল নেই। এই ছায়াতালের চারপাশে নাকি প্রচুর উঁচু উঁচু গাছ ছিল একসময়, এবং সে কারণে এই লেকটি ছায়ায় ঢাকা থাকতো, সূর্যালোক পৌঁছতো না বলে এর নাম নাকি ছায়াতাল। তবে পুরোটাই শোনা কথা, সত্যতা আমি জানি না। এখান থেকে কিন্তু দূরের পাহাড়ের ভিউ খুব সুন্দর। আমি এখান থেকে জুম করে আপনাদের সিরিজুঙ্গা স্ট্যাচুটি দেখাচ্ছি। এই স্ট্যাচুর পাদদেশ অব্দি যাওয়ার জন্য স্পাইরাল স্লোপিং করা আছে, তো যাদের পায়ের সমস্যা আছে বা যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু এখানে উঠতে কোনো অসুবিধাই হবে না তেমন। আমরা এই মুহূর্তে সিরিজুঙ্গা স্ট্যাচুর পাদদেশে এসে পৌঁছেছি। এখান থেকে কিন্তু চারপাশের ভিউটা খুব সুন্দর। পার্কটা কিন্তু আমার খুব ভাল লাগলো, খুব সুন্দর মেনটেন করা। আর এই গ্লাস স্কাই ওয়াকটা তৈরি হয়ে গেলে এর আকর্ষণ আরও বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন মহর্ষি সিরিজুঙ্গা স্ট্যাচু। এই স্ট্যাচুর পাদদেশ থেকে চারপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর, যদিও আকাশে মেঘ আছে বলে ভিজিবিলিটি খুব একটা ভালো নয়, তাও যেটুকু দেখা যাচ্ছে দুর্দান্ত লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখার শখটা এখানেও পূর্ণ হলো না। আমার কিন্তু খুব ভালো লাগলো এই পার্কটি, এখানকার পরিবেশ খুব সুন্দর। যদি আপনারা এদিকে আসেন তবে এই পার্কটি ভিজিট করবেন, অবশ্যই মিস করবেন না এটি। এবার আমরা ছায়াতাল থেকে বেরিয়ে যাব এবং রিনচেনপং ব্যাক করব। রিনচেনপংয়ে গিয়ে আমরা রিনচেনপংয়ের বাকি যে সাইট সিইং পেন্ডিং আছে সেগুলো করব। আমাদের গাড়ি জ্যামে আটকে গেছে, মিনিট 20 হলো আমরা এখানে আটকে আছি। এই জ্যাম কিন্তু এখানে সাধারণত লাগে না। আজকে জ্যাম লাগার কারণ হলো এখানে কালকে সিকিম বিধানসভার ভোট গণনা ছিল, সেখানে এখানকার পার্টি সিকিম ক্রান্তিকারী মোর্চা জয়লাভ করেছে, এবং যে নবনির্বাচিত এমএলএ তিনি এখানে পজিশন নিয়ে যাচ্ছেন তার সম্বর্ধনা চলছে। সেই কারণে এখানে জ্যাম লেগেছে এবং আমরা এই জ্যামে আটকে গেছি। এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। সিকিমে পলিটিক্যাল র্যালি বা এই ধরনের কিছু আমরা সাধারণত দেখতে অভ্যস্ত নই, আজকে প্রথমবার দেখলাম। এখানকার যিনি নবনির্বাচিত এমএলএ তার সম্বর্ধনা চলছিল, আমাদের গাড়ির পাশ দিয়ে তিনি চলে গেলেন। এবার ধীরে ধীরে ট্রাফিক জ্যাম ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং উল্টো দিক থেকে আসা গাড়িগুলো বেরিয়ে গেলেই আমাদের গাড়ি স্টার্ট হবে। गरीब के नेता आयो छे আমাদের প্রায় 40 মিনিট ওয়েট করতে হলো ট্রাফিক জ্যামে। এবার আমরা রিনচেনপংয়ের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। বাকি সাইট সিইংগুলো আমাদের একটু শর্টে কভার করতে হবে, না হলে সব কটা কভার করতে পারবো না। এখানে অনেকটা সময় আমাদের নষ্ট হলো। আমরা এবার এসে পৌঁছেছি রিনচেনপংয়ের ব্রিটিশ ডাকবাংলোতে। ব্রিটিশদের ঔপনিবেশিক আগ্রাসন থেকে রেহাই পায়নি রিনচেনপংও।
এই জায়গা ব্রিটিশদের দখলে ছিল এবং ব্রিটিশরাই এখানে একটি ডাকবাংলো তৈরি করেছিল। এই ডাকবাংলার কিন্তু ঐতিহাসিক গুরুত্ব আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ডাকবাংলায় এসে কিছুদিন থেকেছিলেন। তো চলুন আমরা ডাকবাংলার ভিতরে প্রবেশ করি এবং আপনাদের ডাকবাংলোটা দেখাই। এই সেই ব্রিটিশ ডাকবাংলো যেখানে রবীন্দ্রনাথ একসময় এসে কিছুদিন থেকেছিলেন। এখন এখানে কেউ থাকে না। এই ব্রিটিশ ডাকবাংলায় থাকাকালীনই রবীন্দ্রনাথ ঠাকুর রিনচেংপংয়ে বসে লিখেছিলেন তার বিখ্যাত কবিতা চিত্তজেথা ভয়শূন্য উচ্চজেথা শির। সময়টা ছিল 1901 সাল। পরবর্তীকালে 1910 সালে এই কবিতাটি গীতাঞ্জলিতে প্রকাশিত হয়। এই ডাকবাংলোটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা হয়, তবে এখানে কাউকে থাকার অনুমতি দেওয়া হয় না। চারদিকে কিন্তু বিভিন্ন ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি। এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর। যদি একটু ঠিকঠাক করে এই জায়গাটা মেনটেন করা হয় তাহলে কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাকশন আরও বাড়বে। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, আর কিছু করার নেই। এরপর আমরা পয়জন লেক যাব। তো চলুন পয়জন লেকে গিয়ে আবার কথা হবে। আমি এবার এসে পৌঁছেছি পয়জন লেকের সামনে। এই নিচে পয়জন লেক, তবে এই মুহূর্তে পয়জন লেকে একটুও জল নেই। এই পয়জন লেকের কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এই পয়জন লেকের গল্পটা এবার আমি আপনাদের বলি। যখন ব্রিটিশরা এখানে থাকতো তখন ব্রিটিশদের অত্যাচারে এখানকার স্থানীয় মানুষরা তিতিবিরক্ত হয়ে ব্রিটিশদের এখান থেকে তাড়ানোর একটা প্ল্যান করেন। একসময় রিনচেংপংয়ের পানীয় জলের একমাত্র উৎস ছিল এই লেক। এখানকার স্থানীয় মানুষরা এই লেকে বিষ মিশিয়ে দিয়েছিলেন এবং এই বিষাক্ত জল খেয়ে প্রচুর ব্রিটিশ সৈন্য মারা গেছিলেন। সেখান থেকে এই লেকটির নাম পয়জন লেক। এবং এই ঘটনার পর এই পয়জন লেকের জল কেউ পান করেনি। এই মুহূর্তে জলও নেই, একদম শুকনো। বর্ষাকালে বা বর্ষার শেষে অল্প বিস্তর জল এখানে দেখতে পাওয়া যায়। তাছাড়া সারা বছর এই পয়জন লেক শুকনো থাকে। তেমন কিছু দেখার নেই, শুধু এই ঐতিহাসিক গুরুত্বর জন্য এই লেকটা বিখ্যাত। নিচে গিয়ে আর সময় নষ্ট করব না, উপর থেকেই ক্যামেরা ঘুরিয়ে আপনাদের পয়জন লেক আমি দেখিয়ে দেব। এছাড়াও একটা জিনিস, এই পয়জন লেক নিয়ে কিন্তু অনেক ভুতুড়ে গল্প এখানে প্রচলিত আছে। তবে কেউ এখানে ভূত দেখেছেন বলে আমি শুনিনি, কিন্তু কিছু ভুতুড়ে গল্প এই পয়জন লেক নিয়ে এখানকার স্থানীয় মানুষদের মধ্যে প্রচলিত আছে। আমি ক্যামেরা জুম করে আপনাদের পয়জন লেকটি দেখাচ্ছি। তবে পয়জন লেকের চারপাশে প্রচুর গাছ আছে। গাছের ফাঁক দিয়ে জানি না কতটা ভালো দেখা যাচ্ছে। এক ফোঁটা জল নেই এই মুহূর্তে। এখানে আর আমরা বেশি সময় থাকবো না, চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পয়জন লেক দেখে আমরা রিনচেংপংয়ের আরেকটি প্রাচীন মনেস্ট্রি দেখতে এসেছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা সেই মনেস্ট্রি। 1730 সালে স্থাপিত হওয়া এই রিনচেংপং মনেস্ট্রি কিন্তু সিকিমের প্রাচীনতম মনেস্ট্রিগুলোর অন্যতম। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের মনেস্ট্রিটির চারপাশ দেখানোর চেষ্টা করছি। এখানকার পরিবেশ কিন্তু সত্যিই খুব সুন্দর। মনেস্ট্রিটির সামনে সবুজ ঘাসের গালিচা এবং পিছনে একটি চোরথেন আছে আমি লক্ষ্য করছি। মনেস্ট্রিটি এই মুহূর্তে বন্ধ আছে, তাই আমাদের ভিতরে প্রবেশ করা হলো না। ওদিকে রুশ্মি প্রার্থনা চক্র ঘুরিয়ে যাচ্ছে। আমি একটা জিনিস আপনাদের একটু লক্ষ্য করাবো, এই মনেস্ট্রির দেওয়ালের স্ট্রাকচারটা। এই যে পাথরের ফরমেশন দেখছেন না, এটা তিব্বতী প্রাচীন স্থাপত্য শৈলীর নিদর্শন বহন করে চলেছে। এই পাথরের ফরমেশনটা দেখেই বোঝা যাচ্ছে এই মনেস্ট্রিটি বহু প্রাচীন যুগের। আনুমানিক 1730 সালে এই মনেস্ট্রি তৈরি করা হয়েছিল। খুব ভালো লাগলো এখানে এসে। আর মনেস্ট্রির ঠিক পিছনে আছে এই চোরথেনটি। এবার আমরা আমাদের হোটেলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করার পর আমরা যাব আজকের শেষ সাইট সিইং স্পট আজিংস ফার্মে। তো চলুন আগে ফটাফট লাঞ্চ করি। লাঞ্চ করে আমরা আজিংস ফার্ম দেখতে যাব। লাঞ্চ সার্ভ করে দিয়েছে। আমাদেরকে দিয়েছে একটা ভাত, আলুর পোস্ত, এটা বিনস আলুর সবজি মনে হয়, ডাল, আর সাথে গিয়েছে ডিম, তাই তো? এখন দুটো করে ডিম আসছে, আর তার সাথে পেঁয়াজ লঙ্কা রয়েছে। কেমন খাচ্ছিস মা? ভালো? খা।
শেষ পাতে চাটনি পাঁপড় সার্ভ করা হলো। খাবার দাবার বেশ টেস্টি, আর যেটা সব থেকে ভালো লাগলো হালকা রান্না, খুব একটা তেল মশলা নেই, সুতরাং হজমের সমস্যা হবে না। পাহাড়ে এসে অনেক সময় খাবার দাবার রিচ হলে অনেক সমস্যা হয়, সেদিক থেকে এখানকার খাবার দাবার খুব ভালো। লাঞ্চের পর আমরা এসে পৌঁছেছি এবার আজিংস ফার্মে। এখানে অর্গানিক ফ্রুট ওয়াইন বানানোর ফ্যাক্টরি আছে, তো সেই ফ্যাক্টরিটা দেখব এবং একটি আউটলেটও আছে, সেটাও একবার ভিজিট করে আসব। অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হয়, তো চলুন নামা শুরু করি। এই রাস্তা ধরে নেমে যেতে হবে, আমরা নামা শুরু করলাম। আর এখান থেকে কিন্তু দূরের পাহাড়ের একটা অপূর্ব প্যানোরামিক ভিউ পাওয়া যায়, আমি আপনাদের দেখাচ্ছি। বেশ খানিকটা নেমে এলাম, এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউ আরও সুন্দর, আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর ভিউ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি হোমস্টেও আছে এবং হোমস্টের পাশ দিয়ে রাস্তা নেমে গেছে। এই হোমস্টেতে বুকিং করলে কিন্তু এখান থেকে পাহাড়ের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাবে। তো কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যারা এখানে এসে থাকতে চান তারা ইচ্ছা করলে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এসে পৌঁছেছি আজিংস ফার্মে, আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে আজিংস ফার্মের বোর্ড। এই আজিংস ফার্ম থেকে কিন্তু দূরের পাহাড়ের একটা চমৎকার ভিউ পাওয়া যাচ্ছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি আপনাদের নিয়ে যাব এবং দেখাবো এই আজিংস ফার্মে বিভিন্ন যে ফলের গাছ আছে সেইগুলো। দেখতে পাচ্ছেন এখানে ফার্মে প্রচুর পিচ হয়ে আছে, পিচ গাছে আনারস গাছ দেখছেন, আনারস হয়ে আছে। আমি ক্যামেরা ঘোরাচ্ছি উল্টো দিকে, আপনারা দেখতে পাবেন এখানেও একটি পিচ গাছ এবং এখানে বেদানা গাছ আছে, আমি জুম করে দেখাচ্ছি। বেদানা হয়ে রয়েছে গাছে, আপনারা দেখতে পাচ্ছেন বেদানা হয়ে আছে। এখানে দেখুন থোকা থোকা আঙুর ঝুলছে। এই ফার্মে না আসলে আমরা কিন্তু অনেক কিছু মিস করতাম, প্রচুর ফলের গাছ আমরা এখানে দেখলাম। এবার আপনাদের একটি কফি গাছ দেখাচ্ছি। এই সবুজ সবুজ যে কাঁচা ফলগুলো হয়ে আছে এগুলো কফি ফল, এনারা না বলে দিলে আমরা জানতেই পারতাম না যে এটা একটা কফি গাছ। আমরা এবার এনাদের যে আউটলেটটি আছে সেটির দিকে এগিয়ে যাব। এখানে ওয়াইন ছাড়াও বিভিন্ন ফ্রুটস বিক্রি করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন সেই ফ্রুটগুলো এখানে রাখা আছে। दीदी किस किस चीज का वाइन है यहाँ पे? पीच का है अभी, गुआवा। पीच, गुआवा, ऑरेंज। ऑरेंज का नहीं है अभी। ऑरेंज अभी नहीं है। पीच, गुआवा, पाइनएप्पल, जिंजर है। आप एक बार इस फार्म के बारे में थोड़ा बताइए। जी, ये फार्म हमने 2004 से स्टार्ट किया। 2004 से चालू हुआ। 21-22 साल हुआ। हमने जो 2007 से ये वाइन बनाने की प्रोसेस हमने शुरू किया। ओके। अभी तो 12-13 साल का हमारा पास वाइन है। ओके। जी, और फल का भी जो फल भी है तो प्यारा मिलता है यहाँ पे, जैक फ्रूट भी मिलता है, लोकल ग्रेप्स मिलता है, जो पीच फल मिलता है, ये वाला जो च्यूरी फल भी मिलता है। हमने देखा बहुत फ्रूट अपने यहाँ पे, कार्डोमम भी मिलता है, कार्डमम भी मिलता है। और पोमोग्रेनेट जो दादी वो भी मिलता है। सब फल का ये फार्म है। मेनली आप वाइन का ही मेन बिजनेस है, फ्रूट और वाइन, जूस का नहीं है? जी जी, सिर्फ ऑर्गेनिक वाइन। ऑर्गेनिक वाइन है, ये ऑर्गेनिक है। इसमें अल्कोहल नहीं होती। अल्कोहल नहीं होता। इसमें अल्कोहल होता है बहुत कम, 2-3% से ज्यादा अल्कोहल नहीं होती है। सिर्फ वो शुगर डाल के हम लोग फॉर्मेशन करता है इसको शुगर डालने के बाद 6 साल तक बैरल में रखना पड़ता है। ओके, शुगर डाल के 6 साल बैरल। उसके बाद उसका रस निकाल के दूसरे बैरल में 1 साल के लिए अच्छा वाला फिल्टर होने के लिए, ऐसे फिल्टर होने के लिए फिर और रखना पड़ता है 1 साल के लिए। उसके बाद हम लोग ऐसे बदल में भर के बिक्री करता है। ओके, मतलब मिनिमम 7 इयर्स यहाँ रहता है, उसके बाद ये आप बिक्री करते हैं। तो हमारा जो मशीन भी नहीं, सिर्फ हाथ से बनाता है। हाथ से बनाते हैं, हैंडमेड है। जी सर। और इसका मेडिसिनल क्या वो है? ये वाइन, ये फल का रस है। इसमें और जो गैस्ट्रिक होता है आदमी को भी ठीक करता है। गैस्ट्रिक होने के बाद सिर्फ एक ढक्कन ऐसे डाल के
वो ऐसे करके मुंह में डाल के जो पीने से गैस्ट्रिक ठीक करता है। वो जो में ज़्यादा पेट में जो ज़्यादा जलन होता है उस समय एक ढक्कन ऐसे पीने से ठीक हो जाता है, 1.5-2 मिनट में ठीक हो जाता है। ये सब मेडिसिन काम करता है, इसमें नशा नहीं लगेगा। जो नशा नहीं होता, मेडिसिनल। ये पीने के बाद साइड इफेक्ट आदमी को लीवर से खराब नहीं होते। अच्छा, लीवर खराब नहीं होता है पीने के बाद। जी सर। ওকে ওকে। আমরা আপনাদের আজিমস ফার্ম দেখালাম এবং এখানকার যে ওয়াইন তৈরি হয় তার প্রসেস দাদা আমাদের বললেন এবং এই ওয়াইনের গুণাগুণও আপনাদের বললেন। তো আমরা কিছু টেস্ট করার জন্য ওয়াইন নিলাম, দেখা যাক কেমন হয়। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, অনেকটা এবার চড়াই উঠতে হবে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আর হোটেলে ফিরে আবার কথা হবে। এখন সন্ধ্যে 6:15 বাজে। আজিংস ফার্ম দেখে মিনিট 15 হলো আমরা হোটেলে ফিরেছি। আর হোটেলে ফেরার সাথে সাথেই বাইরে ঝমঝম করে বৃষ্টি নামলো। আমাদের ভাগ্য ভালো যে সারাদিন বৃষ্টি আমাদের এই ট্যুর প্ল্যানে কোনো ব্যাঘাত ঘটায়নি। হোটেলে ঢোকার পর বৃষ্টিটা নামলো। আর কিচেনে দেখে এলাম ভেজ মোমো বানানো হচ্ছে, তো একটু পরেই ভেজ মোমো এবং গরম গরম চা সার্ভ করা হবে। তো এরকম একটা বৃষ্টি ভেজা সন্ধ্যা গরম গরম মোমো এবং চায়ের সাথে পুরোপুরি জমে যাবে। আমাদের ইভিনিংয়ে মোমো এবং চা সার্ভ করা হয়েছে, গরম গরম মোমো। রুশ্মি মোমো তুলে নিয়েছে অলরেডি। কিরে কেমন মোমোটা খেতে? দারুণ ভালো। আচ্ছা, জুন মাসে পাহাড়ে এসে কাঞ্চনজঙ্ঘা দেখার আশা না করাই ভালো। তাও একটা কথা আছে না বাংলায়, বৃথা আশা মরিতে মরিতে মরে না। আমাদের হচ্ছে সেই অবস্থা। এখন বৃষ্টি হয়ে যেহেতু আকাশটা পরিষ্কার হয়ে গেছে, তাই মনে আবার আমরা আশা বাঁধতে শুরু করেছি যে কাল সকালে কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়তো মিললেও মিলতে পারে। তো সেই আশাটা মনে রেখেই অপেক্ষা করি কাল সকালের জন্য। দেখা যাক কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কি না। গুড মর্নিং। আমি সকাল 5:30টায় ঘুম থেকে উঠে গেছি, কিন্তু বাইরে এসে আশাহত হলাম। চারদিক মেঘের চাদরে ঢাকা, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কোনো চান্স নেই। যদিও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, তাও কিন্তু রিনচেনবংয়ে 2 দিন আমাদের খুব ভালো কাটলো। আমরা দারুণ এনজয় করলাম। শান্ত নিরিবিলি একটা জনপদ রিনচেনবং। 2 দিনের ছুটি কাটাতে কিন্তু একটা আদর্শ জায়গা। আমরা খুব এনজয় করলাম। আজকে আমরা এখান থেকে চলে যাব পেলিংয়ে। তো পেলিংয়ের গল্প নিয়ে আসছি আমি পরবর্তী ভিডিওতে। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে এই ভিডিওটা লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই আশা রইল। আবার আসছি পেলিংয়ের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই। সবাই ভালো থাকবেন।